নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। বাল্যবিবাহ সমাজের অভিশাপ, আর এই অভিশাপ মুক্ত হতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রাজ্যের দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভার স্কুল ছাত্রী সাহসিনী জ্যোৎস্না আক্তার। সে মাত্র 15 বছর বয়সে নিজ বিবাহ রুখে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠিক তেমনি দক্ষিণ ত্রিপুরার অনেক বালিকার বাল্য বিবাহ রোধে ভূমিকা রেখে সমাজের কাছে এক অনন্য নজির স্থাপন করেছে। এই অসামান্য সাহসিকতা, কৃতিত্ব এবং সমাজের চেতনা জাগ্রত করার ভূমিকার জন্য তার নাম প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024-এর জন্য মনোনীত হয়েছে। সোমবার সন্ধ্যায় দিল্লি স্থিত বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মেয়েটির হাতে সম্মাননা তুলে দেন। সাহসিনী জ্যোৎস্নার এই প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক অর্জনের জন্য তাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু রক্তের বিকল্প কোনো কিছু নেই। রক্তদানের মধ্য দিয়ে সংগৃহীত রক্ত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা না গেলে ফেলে দিতে হবে। তাই রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। মঙ্গলবার রাজধানীর ধলেশ্বর স্থিত ব্লু লোটাস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত ধলেশ্বরী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর ধলেশ্বরস্থিত ব্লু লোটাস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিগত বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছে ধলেশ্বরী উৎসব। মঙ্গলবার সকালে ক্লাব প্রাঙ্গণে ধলেশ্বরী উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি এই দিন আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রক্তদান শিবির ও ধলেশ্বরী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাবে এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে। ক্লাব যদি নিরপেক্ষভাবে সেই সমস্যার সমাধান করতে পারে, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। ক্লাব নিরপেক্ষভাবে কাজ করলে সরকারেরও কাজ অনেকটা কমে যায়। আগে ক্লাব মানে ছিল অস্ত্রের ঝলকানি। বর্তমানে ক্লাবগুলি সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। মানুষের আস্থা অর্জন করতে হবে ক্লাবগুলিকে। 2023 সালের বিধানসভা নির্বাচনের ন্যায় শান্তিপূর্ণ নির্বাচন ইতিপূর্বে কখনো হয়নি। ক্লাবের সম্পাদক সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হলে ভালো। ভয়ের পরিবেশ থাকলে হবে না। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু রক্তের বিকল্প কোনো কিছু নেই। রক্তদানের মধ্য দিয়ে সংগৃহীত রক্ত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা না গেলে ফেলে দিতে হবে। তাই রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। একজন রক্তদাতা 4 জন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে। ত্রিপুরাতে রক্তদান এটা সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান। আমাদের এই ছোট রাজ্য হতে পারে, কিন্তু সেই স্থান আমরা দখল করেছি। ত্রিপুরার মানুষ কিন্তু ভক্তপ্রাণ মানুষ, সেবাপ্রাণ মানুষ। সামাজিকভাবে মানুষকে দিতে চায়। সেটা যদি আমাদের পরিবেশ যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে সেটা আমরা দেখতে পাই। আমাদের এখানে লোক সংখ্যা অনুসারে, নিয়ম অনুসারে যে 1% ব্লাড যে আমাদের সেন্টারগুলো আছে, সেই সেন্টারে 1% ব্লাড আমাদের রাখতে হবে। অর্থাৎ যদি 40% আমাদের 40 লক্ষ লোক যদি ত্রিপুরাতে থাকে, তাহলে 1% হলে 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে থাকা প্রয়োজন। সেই অনুযায়ী গত আর্থিক বছরে 2022-23 আমরা দেখেছি, সেখানে প্রায় 42,000 আমাদের ব্লাড ইউনিট আমরা সংগ্রহ করতে পেরেছি। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্যান্দন টিভি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু স্যালুন কর্মী, ঘটনা নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে। এই স্যালুন কর্মীর নাম রায়হান শীল। থানায় অভিযোগ জানিয়েছে পরিবারের লোকজনেরা। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তির। মৃত 42 বছর বয়সী ব্যক্তির নাম রায়হরণ শীল। পূর্ব নলছড় এলাকার বাসিন্দা তিনি। সুমন নামে এক ব্যক্তির সাথে সেলুনের কাজ করতে গিয়ে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরিবারের লোকজনেরা জানায়, সম্প্রতি রায়হরণ শীল
ফোংবাড়ি এলাকায় সুমন নামে এক ব্যক্তির বাড়িতে চুল কাটার কাজ করতে যায়। কাজ থেকে ফিরে আসার সময় মাঝ রাস্তায় তিনি অচৈতন্য অবস্থায় দাঁড়িয়েছিলেন। পথচারীরা তাকে দেখতে পেয়ে খবর দেয় বাড়ির লোকজনদের। বাড়ির লোকজনেরা উদ্ধার করে নিয়ে যায় মেলাঘর হাসপাতালে। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন হাঁপানিয়া হাসপাতালে। হাঁপানিয়া হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক সিটি স্ক্যান করে দেখে মাথায় রক্ত জমাট বাঁধা রয়েছে। গত 11 জানুয়ারি হাঁপানিয়া হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জানিয়েছেন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। তবে আঘাতের নমুনা মনে হচ্ছে তিনি কোনো দুর্ঘটনায় পড়েননি, হয়তো কেউ মাথায় আঘাত করেছেন। চিকিৎসকের কাছ থেকে এমনটাই জানতে পেরেছেন বলে জানান পরিবারের লোকজনেরা। তারপর জিবি হাসপাতালে শুরু হয় চিকিৎসা, কিন্তু সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রায়হরণশীলের। তো হাঁপানিয়া রেফার করছে, রেফার করানোর পরে হাঁপানিয়ায় সেটা সিটি স্ক্যান করাইছি। সিটি স্ক্যান করার পরে ডাক্তারে কইছে যে দেখো মাথার ভিতরে প্রচণ্ড আঘাত পাইছে, রক্ত জমে গেছে, তোমরা ইমিডিয়েটলি নিউরোলজিস্ট দেখাও, জিবিতে নিয়ে আসে। তো জিবিতে আনছি। জিবিতে আনার পরে মানে তারা আবার পরীক্ষা দিচ্ছে, অনেকগুলা স্ক্যান করাইছি। করার পরে কইতেছে দেখো মানে 48 ঘন্টা আমরা সময় নিছি, এটা যদি ওষুধের মাধ্যমে ব্লাডটা ঠিক হয় তাহলে মানে এটা ঠিক হয়ে যাবে ওষুধের মাধ্যমে, নাহলে আরেকটা স্ক্যান করে দেয়, স্ক্যান করে সেটা তো আমরা দেখলাম অপারেশন লাগবে। জীবিত আনার পর জীবিত আনার পর মৃত্যু কবে হয়েছে? মৃত্যু তো হয়েছে গতকালকে। কি মনে হয় কিভাবে আঘাত পাইছে বা কিভাবে ঘটনাটা? অ্যাকচুয়ালি আমরা তো এখন কইতে পারি না, হ্যাঁ। তো তাই না ছিল সুস্থ মানুষ, এখন একজনে তাই না নিয়ে গেছে যে কাজের কথা কই আসে না, চুল কাটাইবার কথা কই আসে না, চুল কাটছে। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মেলাঘর থানায় একটি অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। সান্দন টিভি। বিলেতি মদের দোকান ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বিভিন্ন এলাকায়। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে জনজাতি মহিলারা। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে নেশামুক্ত ত্রিপুরা বাস্তবায়নের জন্য মদের কাউন্টার বন্ধ করার দাবি করল উত্তর তৈবান্দাল এলাকার মানুষেরা। তাদের বক্তব্য, উত্তর তৈবান্দাল প্রাথমিক হাসপাতাল সংলগ্ন মদের কাউন্টার খোলার প্রক্রিয়া চলছে। এমনিতেই প্রতিদিন এলাকার পুরুষরা মদ খেয়ে বাড়ি ঘরে গিয়ে উচ্ছৃঙ্খলতা করছে। মহিলারা পুরুষদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের বক্তব্য, মদের কাউন্টার থেকে তৈবান্দাল প্রাথমিক হাসপাতাল মাত্র 100 মিটার দূরে। এই বিলেতি মদের দোকান যাতে তৈবান্দাল এলাকায় না করা হয়, স্থানীয় জনগণ সিপাহীজলা জেলা শাসকের কাছে দাবি জানিয়েছে। জানা গেছে তিনি এই মদের লাইসেন্স পেয়েছেন। তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, যার বাড়ি গোমতী জেলার উদয়পুর কিল্লায়। নাম বীরেন্দ্র মোহন জমাতিয়া। তিনি স্থানীয় এক নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে সেই লাইসেন্স ও জায়গা হাতের কবজায় এনেছেন। স্থানীয়দের দাবি মদের দোকানটি এলাকায় না খোলার জন্য। এই সপ্তাহ তো খারাপ, সবাই তো জানে, জানি না খায়, তারপরেও খায় আর কি, না যাতে না খায় এই জন্য। মানে এখন কি চাইতেছেন যে দোকানটা এখানে কি থাকতো না দোকানটি উঠাই লইতো? উঠার লাগে আপনি কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে? দিদির কাছে তো এই আবেদন যে এই সপ্তাহ যেন বন্ধ করে দেয়। আমরা ওই মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন, আমরা যে স্কুলের কাছে এই বিলাতি মডেল যাতে না হয়, এটাই আমরা আবেদন করি এই প্রতিমা দিদির কাছে। যে হসপিটালের সঙ্গে যে বিলাতি মদের দোকানটা যাতে না হয়, এটা আমরা পরিবেশিতে ওই যে বাচ্চা আমরা এই দাদা তারা তো সব খাইতে আছে বিলাতি মডেল, যাতে না খায় এটা। মানে এখন চাইতেছেন এটা না হোক এখানে? হ্যাঁ, না হোক, এটাই চাইতেছে আমরা। অনেক বিলাতি মদের দোকান তো এখানে করতে আছে শুনলাম, এটা তো পরিবেশের লাগা খুব অসুবিধা বা পরিবেশ নষ্ট হইব এমন ভাবতেছি আর কি। বিষয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন চাই যে এসব না করতে। মানে বিলাতি মদের কাউন্টারটা এখান থেকে উঠানোর লাগে? বিলাতি মদের দোকানটা কাউন্টারটা এখান থেকে উঠানোর লাগে।
উত্তর ত্রিপুরা জেলার 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত বড়গোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে 4 দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে 26তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন হয় এদিন। দীর্ঘ 25 বছর ধরে চলছে এই মেলা। এবার এই মেলা সরকারি স্বীকৃতি লাভ করে। 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলবে বড়গোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে 26তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, যুব বিষয়ক, ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, সংস্কৃতি প্রেমিক মানুষদের প্রয়াসে এই মেলা দীর্ঘ 25 বছর অতিক্রম করেছে। এবছর এই সংস্কৃতি প্রেমী মানুষ সহ স্থানীয়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। এখন থেকে এই মেলা সরকারিভাবে পরিচালনা হবে। জনগণের চাহিদার দিকে গুরুত্ব দিয়ে এই মেলা আরো কত সুন্দরভাবে আয়োজন করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সকলের মধ্যে ঐক্যতা এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই মেলা 25 বার বেসরকারি মেলা, অর্থাৎ নিজেদের উদ্যোগে এই এলাকার সাধারণ নাগরিক যারা, এই এলাকার যারা শুভাকাঙ্ক্ষী, এই এলাকার মানুষের সংস্কৃতি প্রেমী মানুষ যারা, তাদের প্রয়াসে এই মেলাটা 25 বছর অতিক্রম করেছে। এবার সেই মানুষের সঙ্গে, এই এলাকার নাগরিকদের সঙ্গে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবার থেকে এই মেলাটা সরকারিভাবে পরিচালিত হবে, সরকারিভাবে এই মেলাটা আরো বড় আকার নেবে আমরা প্রত্যাশিত। একটা সময় এই মেলাটাও অন্যান্য আমাদের রাজ্যের যে সমস্ত বড় মেলা, সেই মেলার আকার ধারণ করবে। এখানে এত সুন্দর অনেকগুলো সাংস্কৃতিক কার্যক্রম হলো, আমাদের লোকসঙ্গীত হলো, এখানে আমাদের ধামাইল হলো। আমরা চাই এটাই আমাদের মূল শক্তি। প্রধানমন্ত্রী মোদীজি যখন স্বাধীনতা 75 বছর পূর্তিতে বক্তব্য রেখেছিলেন, তিনি এই কথাটাই বলেছিলেন যে আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা, আমাদের যুব শক্তি, আমাদের যুব সমাজ, আমাদের জনসংখ্যা, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের এই যে সাংস্কৃতিক ব্যবস্থা, এটাই আমরা অনেক সময় বলি আমাদের ভারত হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্র। 34তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা 2024-কে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেলার দিনগুলিতে লংতরাই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত দেবনাথ সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান। প্রতি বছরের মতো এবছরও লংতরাই পরিবার 34তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা 2024-কে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেলায় স্টল নম্বর Q1 থেকে 4, R1 থেকে 4 এর উদ্বোধন হবে আড়ালিয়াস্থিত শ্রী অরবিন্দ শ্রীমা আশ্রমের অনাথ শিশুদের দ্বারা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে অনাথ শিশুদের মেলা প্রাঙ্গণ পরিক্রমা, শীতবস্ত্র ও মিষ্টি প্রদান করা হবে। দ্বিতীয়ত, লংতরাই মশলার প্রতি কেনাকাটার উপর 34% ছাড় দেওয়া হয়েছে। লংতরাই বায়ো এগ্রোর পক্ষ থেকে রয়েছে প্রতি কেনাকাটার উপর 30% পর্যন্ত ছাড়। সরাসরি রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 4টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্খ বাজানোর প্রতিযোগিতা, বল থ্রো, মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা, ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, বেলুন ফোলানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অবসরপ্রাপ্ত সৈনিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও বিভিন্ন পেশার লোকদের সংবর্ধনা দেওয়া হবে। অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের সম্মাননা জানানো হয়। প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকবে কুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক সুব্রত দেবনাথ সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান। অন্যভাবে আমরা দেখে থাকি এই শিল্প বাণিজ্য মেলাটাকে অত্যন্ত প্রাণবন্ত এবং আরও বেশি সুন্দরভাবে করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইভেন্টস আপনাদের রাজ্যের সকলের জন্য আমরা নিয়ে আসি। তার মধ্যে এবারও আমরা বাদ নই। আমরা শিল্পমেলাতে শুরু হচ্ছে জানেন আপনার 25শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন আমাদের স্টল নাম্বার হচ্ছে QR124, Q124, R124 হচ্ছে আমাদের স্টল নাম্বার। আমাদের এই স্টলে 25 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ইভেন্টস থাকবে। তার মধ্যে আমাদের উদ্বোধন হবে প্রথমত মেলা প্রাঙ্গণে যেই
উদ্বোধন সেটা তো নিশ্চয়ই বড়ভাবেই হবে। তারপরে আমাদের এখানটায় আমাদের মেলা প্রাঙ্গণ উদ্বোধন হবে। আপনারা আমাদের আড়ালিয়া স্থিত একটা আশ্রম আছে, অনাথ আশ্রম, ঋষি শ্রী অরবিন্দ সীমা আশ্রমের অনাথ শিশুদের দিয়ে প্রায় 30-35 জন শিশুদেরকে দিয়ে আমরা সেই একটা দ্বার উদ্ঘাটন করে আমাদের এই মেলা প্রাঙ্গণের যে স্টল আছে সে তার উদ্বোধন হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট ডাইরেক্টর কৃষ্ণধন দেবনাথ, প্রোডাকশন ম্যানেজার জয়ব্রত দেবনাথ সহ অন্যান্যরা। শান্তন টিভি। বিজেপি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে চা বাগান এলাকায় কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস, খোয়াই মন্ডল সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। এদিন 350 জনকে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি 41 পরিবারের 135 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। এই বিশেষভাবে খোয়াই জেলার মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ ছিল দীর্ঘ 25 বছর। সেখানে লড়াই করে গত 2018 বিধানসভা নির্বাচনে খোয়াই জেলা থেকে আমরা 6খানা বিধানসভার মধ্যে 5খানা বিধানসভায় জয়লাভ করেছি। যে কারণে এই রাজ্যে সরকার হয়েছে। আমি সবসময় যখনই খোয়াই আসি আমি প্রদেশেও বলি খোয়াই জেলা 6খানা বিধানসভার মধ্যে 5খানাতে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি, যার জন্য সরকার করা আমাদের সম্ভব হয়েছে। 23শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারা শ্রেষ্ঠ প্রতিনিধি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস। এআইডিএসওর, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। সংগঠনগুলি এদিন কেন্দ্রীয়ভাবে আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে নেতাজির জীবনের বিভিন্ন সময়ে দুষ্প্রাপ্য ছবি ও বাণী প্রদর্শনের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে এআইএমএসএস এর রাজ্য সভানেত্রী শিবানী দাস, এআইডিওয়াইও এর রাজ্য সভাপতি ভবতোষ দে, এআইডিএসওর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং পথচারী জনসাধারণ। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসওর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, এই দিনটি সারা ভারতবাসীর কাছে একটি আবেগ ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিরাজমান। কিন্তু স্বাধীনতার 76 বছর পরেও নেতাজি যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন তা সার্থক হয়নি। তিনি চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ শোষণমুক্ত সমাজ, অথচ বর্তমানে ধনী গরিবের বৈষম্য রকেট গতিতে বাড়ছে। একদিকে গরিব সাধারণ মানুষ শোষণের তীব্র যন্ত্রণায় সর্বশান্ত হচ্ছে, অন্যদিকে ধনীর প্রাচুর্য গগনচুম্বী কোটি কোটি সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক অধিকার আজও অধরাই রয়ে গেছে। বেকারত্ব, অপুষ্টি, নারী নির্যাতনে বিশ্বে প্রথম সারিতে অবস্থান করছে। তাই আজকের দিনে নেতাজির প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করতে হলে দরকার তাঁর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে উন্নত নৈতিকতার ভিত্তিতে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে নিজেদের সক্রিয় অংশগ্রহণ বলে জানান তিনি। বিশ্বমণিতে নেতাজির বিভিন্ন সময়ের দুর্লভ ছবি ও বাণী আমরা এখানে প্রদর্শন করেছি। এটা সারা দেশব্যাপী এই মহান মানুষটার জন্মদিনে আমাদের কাছে একটা গৌরব এবং মর্যাদার বিষয়। এবং আজকের দিনেও নেতাজির যে আশা আকাঙ্ক্ষা, নেতাজির কিন্তু যে স্বপ্ন, উনি চেয়েছিলেন আমাদের দেশ থেকে শুধু ইংরেজরা নয়, দেশের মধ্যে যে শোষণ, দেশের মধ্যে যে সমস্ত প্রকারের শোষণ এবং গরিব সাধারণ মানুষের যে মৌলিক যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সেগুলি গরিব মানুষরা পাবে ব্রিটিশ যদি আমাদের দেশ থেকে যায়। কিন্তু আমরা 76 বছরের স্বাধীনতার পরও আমরা দেখছি যে রকেট গতিতে ধনী গরিবের পার্থক্য হচ্ছে, ধনীরা আরও সম্পদশালী হচ্ছে, গরিব সাধারণ মানুষ ভিখারিতে পরিণত হয়েছে। তাহলে সত্যি কি নেতাজির স্বপ্ন কি সার্থক হয়েছে? আমরা মনে করি তা নয়। ফলে নেতাজি সহ আমাদের দেশের যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ বিসর্জন করেছেন তাদের স্বপ্ন আজও সার্থক হয়নি। ফলে নেতাজির স্বপ্ন সার্থক করতে গেলে নেতাজির ভাষায় যে আমাদের সমাজে শুধু ব্রিটিশ নয়, আরেকটা সমাজ ব্যবস্থার প্রয়োজন, যেই সমাজ ব্যবস্থার মাধ্যমে সমস্ত যে শোষণ বঞ্চনা দূর হবে
এবং সাধারণ মানুষ শিক্ষা। মঙ্গলবার তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া যোগা হেলথ স্কুলের 30তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালিকা ভবানী বর্ধন, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার প্রমুখ। তারা আলোচনা করেন এই অনুষ্ঠান মঞ্চে আয়োজকদের তরফ থেকে উপস্থিত সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সমাজসেবীদের সংবর্ধিত করা হয়। বিশেষ করে বলবেন, আমি শুধু বলবো যে আজকে সময় এসেছে যে আমাদের নিজেদেরকে সুস্থ রাখা, নিজেদেরকে সজীব রাখা এবং নীরব থাকা। প্রাচীনকাল থেকে আমাদের মুনি ঋষিরা আমরা দেখেছি, আমরা পড়েছি ইতিহাসে, আমরা পড়েছি আমাদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদে যে যোগা হলো একটা তপস্যা। যোগা শুধু শরীর চর্চা নয়, এবং শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রাখা, মনকে স্থির রাখা, এই কাজটা কিন্তু যোগা করে। ধর্মনগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস পালিত হয়। জেলার মুখ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা শাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ ধর্মনগরের সব বিশিষ্টজনেরা পতাকা উত্তোলন করে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন বিস্তারিত তুলে ধরে ছাত্রছাত্রীদের অনুসরণ করার আহ্বান জানান। তোমরা যারা একদম প্রাইমারি লেভেল থেকে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছো, ছাত্রছাত্রীরা আছো, তোমাদেরকে প্রাণঢালা আশীর্বাদ ভালোবাসা জানাই। কয়েকটা নাম বলি: নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ভগৎ সিং, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দাদার, মানবেন্দ্রনাথ রায় অর্থাৎ বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, যতগুলো নাম বললাম, একজনের জীবনী পড়ো। কাজী নজরুল ইসলাম, একজনের জীবনী পড়ো, একজনের। মহাত্মা গান্ধী, একজনের জীবনী পড়ো। ক্রমান্বয়ে বিভিন্ন মনীষীদের জন্মদিবস আমরা করে থাকি, একজনের। আমি যাদের নাম বললাম এরা সবাই কিন্তু স্বদেশী, আমাদের এই দেশের মাটি, জল, আবহাওয়ার মধ্যে জন্ম হয়েছেন, বড় হয়েছেন, দেশকে তাদের সারা জীবনটা স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করতে নেতাজি সুভাষচন্দ্র বসু এক সদর্থক ভূমিকা পালন করেছিলেন। তবে দুর্ভাগ্যের হলেও সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী প্রতিপালনে সরকারি এবং বেসরকারি একটা অংশে অনীহা দেখা যায়। এটা একটা দীর্ঘদিনের ঘটনা। এই বিষয়টা অনেকের কাছে খটকা লাগলেও সরাসরি কেউ মুখ খুলতে নারাজ। তবে এক্ষেত্রে শির উঁচু করে কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রতিপালনে একাংশ সরকারি কর্মচারীদের মধ্যে বা সরকারি দপ্তরে অনীহা দেখা যায় সে বিষয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তেলিয়ামুড়ার এক অতি সাধারণ এবং প্রবীণ ব্যবসায়ী চন্দ্রমোহন ঘোষ। আমাদের জাতীয় নেতা, জাতির গর্ব, বঙ্গতনয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষকে ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। অস্বীকার করার কোনো উপায় নেই। স্বাধীনতা পূর্ববর্তী ভারতে স্বাধীনতার স্পৃহা জাগানোর জন্য বিশেষ করে তরুণ এবং যুবদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করতে নেতাজি সুভাষচন্দ্র বসু এক সদর্থক পালন করেছিলেন। তবে দুর্ভাগ্যের হলেও সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী প্রতিপালনে সরকারি এবং বেসরকারি একটা অংশে অনীহা দেখা যায়। এটা একটা দীর্ঘ দিনের ঘটনা। এই বিষয়টা অনেকের কাছেই খটকা লাগলেও সরাসরি কেউ মুখ খুলতে নারাজ। তবে এক্ষেত্রে শির উঁচু করে কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রতিপালনে একাংশ সরকারি কর্মচারীদের মধ্যে বা সরকারি দপ্তরে অনীহা দেখা যায় সে বিষয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তেলিয়ামুড়ার এক অতি সাধারণ এবং প্রবীণ ব্যবসায়ী
চন্দ্রমোহন ঘোষ। তিনি বলেন, যেহেতু নেতাজি দেশকে স্বাধীন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাই নেতাজির জন্মজয়ন্তী প্রতিপালনে অনীহা দেখানোর কোনো জায়গা নেই। প্রশাসন যাতে আগামী দিনে সঠিক এবং সদর্থক ভূমিকা পালন করে সেই দাবি করছেন তেলিয়ামুড়া এই প্রবীণ ব্যবসায়ী চন্দ্রমোহন ঘোষ। মানে 23শে জানুয়ারি কোনো অফিসে কোনো দোকানপাটে কেউই তুলে না ছবি ফ্ল্যাগ, জাতীয় ফ্ল্যাগ, কারণ এইটা নেতাজি সুভাষ বসুর জন্মদিন হিসাবে, কারণ আমরা তো পালন করার দরকার, কর্তব্য, কিন্তু কেউই করতেছে না এই ধরনের কাজটা। আজকে কি হয়েছে? অফিসে উঠাইছে না ফ্ল্যাগ উঠানা। কোন অফিসে এটা? এটা সব অফিসই, শুধু বাচ্চার অফিস না, এটা বিদেশ অফিসে উঠাইছে না, ব্যাংকে উঠায় না। এটা কোন ধরনের নিয়ম? এটা তো কোনো নীতি না। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য রাজ্যের বিভিন্ন স্কুল থেকে জনজাতি অংশের ১৫ জন ছাত্রছাত্রীকে নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলছে সেই বিষয়টা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে সম্প্রসারিত করার লক্ষ্য রয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের এই ব্যবস্থাপনায়। আগরতলা থেকে নতুন দিল্লিতে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া এবং ফিরিয়ে নিয়ে আসার যাবতীয় খরচা বহন করবে জনজাতি কল্যাণ দপ্তর, এমনটাই জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ছেলে মেয়েদের সঙ্গে যাবেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকও। মঙ্গলবার সন্ধ্যায় জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এই ১৫ জন ছাত্রছাত্রীর হাতে তাদের পোশাক তুলে দেওয়া হয়। পোশাক তুলে দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরাও। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জনজাতি ট্রাইবাল ওয়েলফেয়ার উদ্যোগে আমাদের ছেলেমেয়েরা কোনোদিন তারা দিল্লিতে এই প্রোগ্রামে যায়নি, তার জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই 15 জন ছেলে মেয়ে বিভিন্ন স্কুল থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে তাদেরকে মোটিভেশন করা, তাদেরকে দেখানো এবং তাদেরকে আরও ভারতবর্ষ কীভাবে মোদিজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ কীভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে দেখানো। আর আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে তাদেরকে আমরা ড্রেস, যা ব্যবস্থা, যাওয়ার খরচা, ফ্লাইটের খরচা সব নিয়ে আমাদের অফিসার যাবে, তাদেরকে নিয়ে দেখে আরেকবার রিটার্ন নিয়ে আসবে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।